আজকে ভারতীয় নদ নদীর সর্বশেষ যে পার্ট সেটি হচ্ছে দক্ষিণ ভারতের নদ নদী। পূর্বের ভিডিওতে আমি উত্তর ভারতের নদ নদী এবং মধ্য ভারতের নদ নদী নিয়ে আলোচনা করেছি। আজকে দক্ষিণ ভারতের কোন কোন ইম্পর্টেন্ট নদী রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রধানত রয়েছে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী এবং পেন্নার নদী। এই চারটি প্রধান নদী রয়েছে। এই চারটি প্রধান নদী কোথা থেকে সৃষ্টি হয়েছে এবং কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে বাহিত হয়ে কোথায় পতিত হয়েছে এবং এই অববাহিক অঞ্চলে কোন কোন রিজার্ভার রয়েছে বা ড্যাম দেওয়া হয়েছে এবং তার লেফট এবং রাইট ট্রিবিউটারিজ কি আছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। গোদাবরী নদীর সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের নাসিক শহরের নিকট ত্রিম্বকেশ্বর যে উচ্চভূমি রয়েছে, যা পশ্চিমঘাট পর্বতের একটি পর্বত। সেই ত্রিম্বকেশ্বর থেকে সৃষ্টি হওয়ার পরে সেটি মহারাষ্ট্রের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পরে সেটি তেলেঙ্গানাতে প্রবেশ করেছে। তেলেঙ্গানার মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার পরে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছে। অন্ধ্রপ্রদেশের মধ্যে দিয়ে সেটি প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হওয়ার পূর্বে গোদাবরী নদী দুটি ভাগে বিভক্ত হয়েছে। একটি গৌতমী গোদাবরী, যেটি পূর্ব দিকের অংশ, আর একটি বশিষ্ঠ গোদাবরী, যেটি পশ্চিম অংশ। এই দুটি ডিস্ট্রিবিউটরি বা শাখা হিসেবে বিভাজিত হওয়ার পরে সেটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গোদাবরী নদীর মোট দৈর্ঘ্য 1465 কিলোমিটার এবং মহারাষ্ট্রে সবথেকে বেসিন এরিয়া বেশি রয়েছে 48.6%, এবং তেলেঙ্গানাতে রয়েছে 18.8%, অন্ধ্রপ্রদেশে রয়েছে 4.5%। এর মোট যে বেসিন এরিয়া সেটি মোট বেসিন এরিয়া 3,12,812 কিলোমিটার, এবং এর যে বাম তীরের যে উপনদীগুলি রয়েছে সেটি বানগঙ্গা, কদভা, শিবানা, পূর্ণা, কদম, প্রাণহিতা, ইন্দ্রাবতী, তালিপেরু, শবরী এবং ধর্ণা। অপরদিকে রাইট ট্রিবিউটারিজ যেগুলো রয়েছে নাসারদি, প্রভারা, সিন্ধফানা, মঞ্জিরা, মানাইর এবং কিন্নেরসানি। এই নদীর যে বেসিন অঞ্চলটি, সেই বেসিন অঞ্চলটি সাতমালা হিলস, অজন্তা রেঞ্জ এবং মহাদেব হিলস দ্বারা উত্তর দিকে বেষ্টিত, এবং পূর্ব দিকে এবং দক্ষিণ দিকে ইস্টার্ন ঘাট পর্বত রয়েছে এবং পশ্চিম দিকে রয়েছে পশ্চিম ঘাট পর্বত। এই নদীর অববাহিকা অঞ্চলে শ্রীসাগর প্রজেক্ট রয়েছে। এই নাসিকের নিকট থেকে গোদাবরী নদীর সৃষ্টি হওয়ার পরে প্রবাহিত হয়ে সেই গোদাবরী নদী সেখানে তার লেফট ট্রিবিউটারিজ এবং রাইট ট্রিবিউটারি সংযুক্ত হওয়ার পরে সেটি মহারাষ্ট্র থেকে তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছে। অন্ধ্রপ্রদেশে প্রবেশ করার পরে সেটি দুটি ডিস্ট্রিবিউটরি হয়েছে। একটি পূর্ব দিকের যে ডিস্ট্রিবিউটরি বা শাখা নদী ও পশ্চিম দিকের শাখা নদী, যেটি গোদাবরী পূর্ব দিকে এবং পশ্চিম দিকে বশিষ্ঠ গোদাবরী পূর্বে, সেই নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীর ডান দিক থেকে যে নদীগুলি এসে মিলিত হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মঞ্জিরা নদী। এই মঞ্জিরা নদীটি ডান দিক থেকে এই গোদাবরী নদীতে এসে পতিত হয়েছে, এবং বাম দিক থেকে উল্লেখযোগ্য যে নদীটি এর মধ্যে পতিত হয়েছে সেটি হলো প্রাণহিতা নদী। এই গোদাবরী নদীটি দক্ষিণ ভারতের বৃহত্তম নদী এবং পূর্ববাহী নদীর মধ্যে সবথেকে বড় নদী এটি উপদ্বীপীয় অঞ্চলে। শুধু তাই নয়, এটি ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট রিভার বলা হয়ে থাকে, এবং ভারতবর্ষের যে মোট ভৌগোলিক এলাকা তার মধ্যে 9.5% এই গোদাবরী বেসিন অঞ্চল। গোদাবরী নদীর উল্লেখযোগ্য কিছু ট্রিবিউটারিজ নিয়ে আলোচনা করব। তার মধ্যে উল্লেখযোগ্য প্রাণহিতা, যেটির দৈর্ঘ্য 113 কিলোমিটার। এই প্রাণহিতা নদীটি প্রকৃতপক্ষে দুটি নদীর সম্মিলিত প্রবাহের ফলে সৃষ্টি হয়েছে, অর্থাৎ ওয়ার্ধা এবং ওয়েনগঙ্গা, এই দুটি নদীর মিলিত প্রবাহের নামই প্রাণহিতা। পেনগঙ্গা আবার ওয়ার্ধা নদীর সঙ্গে মিলিত হয়েছে। মিলিত হবার পরে সেই ওয়ার্ধা নদীর জল আবার ওয়েনগঙ্গার সঙ্গে মিলিত হয়ে তার নাম নিয়েছে প্রাণহিতা। হওয়ার পরে সেটি এসে গোদাবরীতে মিলিত হয়েছে। এই পেনগঙ্গা নদীটি সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের অজন্তা পাহাড় থেকে,
এবং সে ওয়ার্ধা নদীর সঙ্গে মিলিত হয়েছে এবং এই নদীর উপরে ঈশাপুর ড্যাম তৈরি করা হয়েছে। এই ওয়ার্ধা নদীটি সৃষ্টি হয়েছে মধ্যপ্রদেশের সাতপুরা পাহাড় থেকে এবং তারপরে সেটি মহারাষ্ট্রে গিয়ে ওয়েনগঙ্গার সঙ্গে মিলিত হয়েছে। এই নদীর উপরে ওয়ার্ধা ড্যাম দেওয়া হয়েছে এবং সেটি গোদাবরীর সঙ্গে প্রাণহিতা নাম নিয়ে মিট করেছে। ওয়েনগঙ্গা নদীটি, যেটি ওয়েনগঙ্গা শব্দের অর্থ অ্যারো অফ ওয়াটার, এটি মহাদেব হিলস থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ সাতপুরা রেঞ্জের মহাদেব হিলস সেখান থেকে সৃষ্টি হয়েছে, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত এবং সেটি ওয়ার্ধা নদীর সঙ্গে মিলিত হয়েছে। মিলিত প্রবাহ অর্থাৎ ওয়েনগঙ্গা এবং ওয়ার্ধা নদীর যে মিলিত প্রবাহ, সেই প্রবাহের নাম প্রাণহিতা। এই প্রাণহিতা নদীটি প্রকৃতপক্ষে গোদাবরীর প্রাইমারি ট্রিবিউটারিজ এবং ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, পেনগঙ্গা এগুলি সেকেন্ডারি ট্রিবিউটারি হিসেবে পরিচিত। গোদাবরীর লার্জেস্ট যে ট্রিবিউটারি সেটির নাম প্রাণহিতা, যেটি 3টি নদীর মিলিত প্রবাহ। এবার আলোচনা করব ইন্দ্রাবতী নদী নিয়ে, যেটি দৈর্ঘ্য 535 কিলোমিটার। এটি সৃষ্টি হয়েছে থুয়ামুল রামপুর থেকে, যেটি উড়িষ্যার কালাহান্ডি জেলার যে পূর্বঘাট পর্বতের অংশ রয়েছে, সেই পূর্বঘাট পর্বতের থুয়ামুল রামপুর উচ্চভূমি থেকে ইন্দ্রাবতী নদীর সৃষ্টি হয়েছে। হওয়ার পরে সেটি উড়িষ্যা থেকে ছত্তিশগড়ে প্রবেশ করেছে, ছত্তিশগড় থেকে মহারাষ্ট্রে প্রবেশ করার পরে সেটি গোদাবরীর সঙ্গে মিলিত হয়েছে এবং এই ছত্তিশগড়ের বাস্তার যে জেলা, সেই বাস্তার জেলার লাইফলাইন বলা হয় ইন্দ্রাবতী নদীকে। এই নদী ছত্তিশগড় এবং মহারাষ্ট্রের মধ্যে সীমানা নির্ধারণ করেছে এবং গোদাবরী নদীর সঙ্গে মিলিত হয়েছে মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং তেলেঙ্গানা রাজ্যের যে সীমানা অঞ্চল, সেই সীমানা অঞ্চলে এই নদী গোদাবরীর সঙ্গে মিলিত হয়েছে। এই নদীর চিত্রকূট ফলস রয়েছে। প্রভারা নদী, যেটি দৈর্ঘ্য 208 কিলোমিটার। এই প্রভারা নদীটির সৃষ্টি হয়েছে কুলাং এবং রতনগড় মাউন্টেন, যেটি মহারাষ্ট্রে রয়েছে, তার মধ্যবর্তী স্থানের যে সহ্যাদ্রি পর্বত বা পশ্চিমঘাট পর্বতের উত্তরাংশের অংশ রয়েছে, সেখানে যে পূর্ব দিকের যে ঢাল, সেই ঢাল থেকে সৃষ্টি হয়েছে। পূর্ব দিকে যে ঢাল, সেই ঢাল থেকে সৃষ্টি হয়েছে, হওয়ার পরে সেটি মহারাষ্ট্রে গোদাবরী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এতে আমব্রেলা ফলস সৃষ্টি করেছে, অর্থাৎ এই নদী আমব্রেলা ফলস সৃষ্টি করেছে। এর মূল যে উপনদী সেটির নাম মুলা নদী। মঞ্জিরা উপনদী, যার দৈর্ঘ্য 724 কিলোমিটার। এটি সৃষ্টি হয়েছে আহমেদনগরের নিকটবর্তী বালাঘাট রেঞ্জ থেকে। সৃষ্টি হওয়ার পরে সেটি তেলেঙ্গানাতে গিয়ে গোদাবরী নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই নদী থেকে একটি রিজার্ভার তৈরি করা হয়েছে নিজাম সাগর ড্যাম দিয়ে, ড্যাম সৃষ্টি করে, এবং সেই রিজার্ভারটির নাম নিজাম সাগর রিজার্ভার, যেটি 1931 সালে তৈরি করা হয়। এই মঞ্জিরা নদীটি গোদাবরী নদীর দীর্ঘতম উপনদী, আর প্রাণহিতা নদীটি গোদাবরীর লার্জেস্ট ট্রিবিউটারি বা বৃহত্তম ট্রিবিউটারি, অর্থাৎ এখানে প্রচুর জল ধারা প্রবাহিত হয় এই নদী দিয়ে, কারণ এই নদী 3টি নদীর মিলিত প্রবাহ। প্রজেক্ট অ্যান্ড ইন্টারলিঙ্কিং যে রিভার প্রজেক্ট, সে বিষয়ে গোদাবরী নদী এবং কাবেরী নদীর একটি ইন্টারলিঙ্কিং প্রজেক্ট রয়েছে। সেটির উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রাবতী নদী যে জল, সেই জল গোদাবরী এবং কাবেরী নদীতে পাঠানো হবে এবং গোদাবরী নদী থেকে জল নাগার্জুন সাগর যে রিজার্ভার রয়েছে সেখানে পাঠানো হবে এবং সেই রিজার্ভার থেকে কৃষ্ণা, পেন্নার এবং কাবেরী নদীর প্রয়োজন মতো জল সেখানে ছাড়া হবে। এই যে প্রজেক্টটি গোদাবরী এবং কাবেরী রিভার ইন্টারলিঙ্কিং প্রজেক্ট, এই প্রজেক্টটি 3টি ধাপ রয়েছে বা 3টি কম্পোনেন্ট এতে রয়েছে। তার মধ্যে প্রথম কম্পোনেন্ট হলো গোদাবরীর যে রিজার্ভার, সেটির নাম ইছামপল্লী বা জনমপেট। সেই রিজার্ভার থেকে জল প্রথমে কৃষ্ণা নদীর যে রিজার্ভার নাগার্জুন সাগর, সেই নাগার্জুন সাগরে পাঠানো হবে। নাগার্জুন সাগর থেকে সেই জল পেন্নার নদীর সোমাশিলা যে রিজার্ভার, সেখানে পাঠানো হবে। সোমাশিলা রিজার্ভারের অতিরিক্ত জল পাঠানো হবে কাবেরী নদীতে। এইভাবে দক্ষিণ ভারতের 3টি গুরুত্বপূর্ণ নদী তাদের জলের চাহিদা মেটাবে এই রিভার প্রজেক্ট, ইন্টারলিঙ্ক রিভার প্রজেক্টের মাধ্যমে।
গোদাবরী নদীর উপরে একটি প্রকল্পিত যে প্রজেক্ট রয়েছে, যেটির নাম ইন্দিরা সাগর বা পোলাভরম প্রজেক্ট। গোদাবরী নদী পেনিনসুলার ভারতের বা উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী এবং থার্ড লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া। এই গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয়ে থাকে বা দক্ষিণ গঙ্গা বলা হয়ে থাকে। এই নদীর এই নদীর সাধারণত নাসিক এবং ভাদ্রচলমে একাধিক হোলি প্লেস রয়েছে। অনেক ক্ষেত্রে প্রশ্নে দেখা যায় যে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়। গোদাবরী এবং কাবেরী দুটি অপশনই দেওয়া থাকে। সেক্ষেত্রে কিছু বিতর্ক তৈরি হতে পারে। সেই বিতর্ক মেটানোর জন্য আমি পরের স্লাইডে যখন বলবো, তাহলে সেই বিতর্কটি আশা করি বা সেই সমস্যাটি আশা করি মিটবে। কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর সৃষ্টি হয়েছে মহাবালেশ্বর, যেটি মহারাষ্ট্রের পশ্চিম ঘাট পর্বতের যে উত্তরাংশ রয়েছে, সেই উত্তরাংশের যে মহাবালেশ্বর পর্বত রয়েছে, সেই মহাবালেশ্বর পর্বতের নিকটবর্তী একটি গ্রাম যার নাম জোর ভিলেজ। সেই জোর ভিলেজে বা জোর গ্রামে মহাদেব রেঞ্জ রয়েছে। সেই মহাদেব রেঞ্জ থেকেই কৃষ্ণা নদীর সৃষ্টি হয়েছে। এর দৈর্ঘ্য 1400 কিলোমিটার, যেটি ফোর্থ লার্জেস্ট রিভার ইন ইন্ডিয়া বলা হয়। লার্জেস্ট বলতে এখানে জলের পরিমাণ অনুযায়ী এই নদী ভারতবর্ষের চতুর্থ স্থান দখল করেছে। এর বাউন্ডারিতে উত্তর দিকে রয়েছে বালাঘাট রেঞ্জ, পূর্ব দিকে ইস্টার্ন ঘাট, দক্ষিণ দিকে ইস্টার্ন ঘাট এবং পশ্চিম দিকে ওয়েস্টার্ন ঘাট পর্বত। এই নদী জোর ভিলেজ থেকে সৃষ্টি হওয়ার পরে মহারাষ্ট্রের মধ্যে দিয়ে সেটি কর্ণাটক হয়ে, তেলেঙ্গানা হয়ে, সেটি অন্ধ্রপ্রদেশে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহারাষ্ট্রে যে নদীগুলি এই নদীর সঙ্গে মিলিত হয়েছে বা যে নদীগুলি এর উপনদী হিসেবে স্বীকৃত, মহারাষ্ট্রে মিলিত হয়েছে এই নদীর সঙ্গে, তার মধ্যে উল্লেখযোগ্য ভেন্না, কুর্মদি, কয়না, ওয়ারনা এবং পঞ্চগঙ্গা। কর্ণাটকের নদী যেটি উপনদী হিসেবে মিলিত হয়েছে সেটির নাম ভীমা, এবং তেলেঙ্গানাতে মিলিত হয়েছে মুসি নদী। অন্ধ্রপ্রদেশে মিলিত হয়েছে তুঙ্গভদ্রা ও মুন্নেরু নদী। মহারাষ্ট্রে এই নদীর মোট গতিপ্রবাহ 305 কিলোমিটার, কর্ণাটকে 483 কিলোমিটার এবং তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশে 612 কিলোমিটার এর প্রবাহ পথ। এই নদীর কতগুলো প্রকল্প এই নদীতে ঘোষিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে ড্যাম প্রজেক্ট মহারাষ্ট্রে রয়েছে সেটির নাম ধুম ড্যাম প্রজেক্ট, এবং অন্ধ্রপ্রদেশে রয়েছে শ্রীশৈলাম প্রজেক্ট। এই নদীটি সাধারণত সৃষ্টি হওয়ার পরে, জোর ভিলেজ থেকে সৃষ্টি হওয়ার পরে মহারাষ্ট্রের মধ্যে দিয়ে কর্ণাটকে প্রবেশ করেছে। কর্ণাটকে প্রবেশ করার পরে সেটি তেলেঙ্গানার মধ্যে দিয়ে অন্ধ্রপ্রদেশে প্রবেশ করেছে। অন্ধ্রপ্রদেশে প্রবেশ করার পরে সেটি পতিত হয়েছে কি বঙ্গোপসাগরে কতগুলি ডিস্ট্রিবিউটরি নিয়ে। এখানে প্রধানত 4টি ডিস্ট্রিবিউটরি রয়েছে। এই 4টি ডিস্ট্রিবিউটরির মধ্যে একটি অংশ বা একটি শাখা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে মছলিপত্তনম অন্ধ্রপ্রদেশের যে অঞ্চল, সেই মছলিপত্তনম অঞ্চলের মধ্যে দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আর দুটি অংশ, যেটি নাচুগুন্টা রিজার্ভ ফরেস্ট অন্ধ্রপ্রদেশের, যেটি উপকূলীয় ফরেস্ট, সেই রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে দুটি শাখা বঙ্গোপসাগরে পতিত হয়েছে, আর একটি শাখা ফলস দিবি পয়েন্ট অঞ্চলে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই 4টি শাখাতে কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। প্রবাহপথে, কৃষ্ণা নদীর প্রবাহপথে ডান দিকের কিছু উপনদী এর সঙ্গে মিলিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য নদী তুঙ্গভদ্রা এবং বাম দিকের উল্লেখযোগ্য নদী ভীমা নদী। কৃষ্ণা কাবেরী নদীর যে বেসিন অঞ্চলের যে সীমারেখা, সেই সীমারেখা সৃষ্টি করেছে দেবরায়ন দুর্গা ফরেস্ট। কাবেরী এবং কৃষ্ণা নদীর যে বেসিন অঞ্চল, সেই বেসিন অঞ্চল দুটিকে পৃথক করেছে। কৃষ্ণা নদীকে একটি ডিজাস্টারাস রিভার বলা হয়ে থাকে বিশ্বের। ডিজাস্টারাস রিভার বলার কারণই হচ্ছে এই নদীর প্রবাহ পথে প্রচুর সয়েল এরোশন দেখা যায়। সাধারণত মনসুন সিজনে প্রচুর মৃত্তিকার ক্ষয় হয়, এই জন্য একে ডিজাস্টারাস রিভার বলা হয়ে থাকে। কিছু ইম্পর্টেন্ট ট্রিবিউটারিজ নিয়ে আলোচনা করব।
তার আগে রাইট ব্যাংক ট্রিবিউটারিজ কি কি রয়েছে কৃষ্ণা নদীর, সেগুলির মধ্যে উল্লেখযোগ্য ভেন্না, কয়না, পঞ্চগঙ্গা, দুধগঙ্গা, ঘাটপ্রভা, মালপ্রভা এবং তুঙ্গভদ্রা। এই প্রধানত 7টি উপনদী ডান দিক থেকে এসে কৃষ্ণা নদীর সঙ্গে মিলিত হয়েছে। বাঁ দিক থেকে এসে কিছু উপনদী মিলিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য ভীমা, ডিন্ডি, পেড্ডাভাগু, হালিয়া, মুশি, পালেরু এবং মুন্নেরু। এই 7টি উপনদী এসে বাম দিক থেকে মিলিত হয়েছে। এর মধ্যে যেগুলি ইম্পর্ট্যান্ট বা উল্লেখযোগ্য সেগুলি আলোচনা করব। তার মধ্যে তুঙ্গভদ্রা ইম্পর্ট্যান্ট একটি উপনদী কৃষ্ণার। এই তুঙ্গভদ্রা নদীটি উৎসগতভাবে এটি একটি নদী নয়, উৎসগতভাবে এটি দুটি নদীর প্রবাহ, একটি তুঙ্গ নদী আর একটি ভদ্রা নদী। এই দুটি নদীর মিলিত প্রবাহের নামই হচ্ছে তুঙ্গভদ্রা, যেটি সৃষ্টি হয়েছে কর্ণাটকের পশ্চিমঘাট পর্বত থেকে। ইহা কৃষ্ণার লার্জেস্ট ট্রিবিউটারি, এটি কৃষ্ণার লার্জেস্ট ট্রিবিউটারিকে বলা হয়ে থাকে এবং কর্ণাটকে এই নদীর উপরে তুঙ্গভদ্রা ড্যাম দেওয়া হয়েছে। কয়না নদী, যেটি সৃষ্টি হয়েছে মহারাষ্ট্রের মহাবালেশ্বর পর্বতশ্রেণী থেকে বা উচ্চভূমি থেকে। মহারাষ্ট্রে এই নদীর উপরে কয়না ড্যাম দেওয়া হয়েছে এবং এর যে রিজার্ভার সৃষ্টি করা হয়েছে সেটির নাম শিবসাগর লেক। এটিকে লাইফলাইন অফ মহারাষ্ট্র বলা হয়ে থাকে। ঘাটপ্রভা, এটি পশ্চিমঘাট পর্বত থেকে সৃষ্টি হয়েছে। এই নদীর একটি ওয়াটারফলস রয়েছে কর্ণাটকে, যেটির নাম গোকাক ওয়াটারফলস এবং ঘাটপ্রভা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এই নদী কেন্দ্র করে গড়ে উঠেছে। মালপ্রভা, এটি কর্ণাটকের পশ্চিমঘাট পর্বত থেকে সৃষ্টি হয়েছে এবং এই নদীতে নাবিলা তীর্থ ড্যাম তৈরি করা হয়েছে, যার রিজার্ভারের নাম রেণুকা সাগর। ভীমা নদী, এটির আরেকটি নাম চন্দ্রভাগা নদী, তবে এটি সিন্ধুর যে চেনাব নদী যার পূর্ব নাম চন্দ্রভাগা, সেটি আর এটি কিন্তু একই নয়। ভীমা নদী দক্ষিণ ভারতে চন্দ্রভাগা বলা হয়ে থাকে, বা এটি আগে নাম ছিল চন্দ্রভাগা। এই ভীমা নদীটি কৃষ্ণা নদীর দীর্ঘতম উপনদী। এটি সৃষ্টি হয়েছে ভীমসাগর যে হিল রয়েছে পশ্চিমঘাট পর্বতের সেখান থেকে এবং মহারাষ্ট্রে ভীমা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মুশি নদী, এর অন্য নাম মুচকুন্দ রিভার। এটি সৃষ্টি হয়েছে হায়দ্রাবাদের নিকটবর্তী অনন্তগিরি পর্বত থেকে। একে কেন্দ্র করে ওসমান সাগর, হিমায়ত সাগর এবং হুসেন সাগর অন্ধ্রপ্রদেশে তৈরি করা হয়েছে। হায়দ্রাবাদ সিটি বা হায়দ্রাবাদ শহরটি এই মুশি নদীর উপরে বা মুশি নদীর তীরেই গড়ে উঠেছে হায়দ্রাবাদ শহরটি। কৃষ্ণা নদীর জল বিতর্ক বা কৃষ্ণা রিভার ওয়াটার ডিসপিউট, প্রধানত যে 3টি রাজ্যের মধ্যে এই নদী বাহিত হয়েছে সেটি মহারাষ্ট্র, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। এই 3টি নদীর প্রবাহের পথে কোন রাজ্য কতটা জল পাবে বা কোন রাজ্য কতটা জলের অধিকারী হবে সেই বিষয় নিয়ে দীর্ঘদিনের একটা বিতর্ক ছিল সেই রাজ্যগুলোর মধ্যে, এবং সেটি নিরসন করবার জন্যই 1969 সালে কৃষ্ণা ওয়াটার ডিসপিউট ট্রিব্যুনাল গঠন করা হয়, যার রিপোর্ট পেশ হয় 1973 সালে এবং উক্ত রিপোর্টটি 1976 সালে প্রকাশিত হয়। যাতে বলা হয় মহারাষ্ট্র পাবে 560 টিএমসি, কর্ণাটক পাবে 700 টিএমসি এবং অন্ধ্রপ্রদেশ পাবে 800 টিএমসি। এখানে টিএমসি বলতে 1000 মিলিয়ন কিউবিক ফিট বোঝানো হয়ে থাকে। কৃষ্ণা নদীর জল বিতর্ক ছাড়াও এই নদীর একটি বাঁধ নির্মাণ নিয়েও দীর্ঘদিনের বিতর্ক ছিল, যে বাঁধটির নাম আলমাত্তি ড্যাম। এটি অপর নাম লাল বাহাদুর শাস্ত্রী ড্যাম। এটি একটি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের উপর কেন্দ্র করেই এই ড্যামটি নির্মাণ করা হয়েছিল। কৃষ্ণা নদীর উপরে নির্মাণ করা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। এটি সাধারণত কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ এবং মহারাষ্ট্র এই 3টি রাজ্যের যৌথ প্রয়াসেই এটি গড়ে তোলার প্রয়াস করা হয়েছিল। কি সমস্যা হয়েছিল তাতে? এই আলমাত্তি ড্যামের যে বিভিন্ন ফেজে তার যে তৈরি করার প্রয়াস, সেক্ষেত্রে কোন রাজ্য কি পরিমাণে ড্যামের হাইট তৈরি করবে এবং তার স্টোরেজ ক্যাপাসিটি কি হবে সেই নিয়ে
রাজ্যগুলির মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল, এবং যার ফলশ্রুতিতে 1997 সালে একটি এক্সপার্ট কমিটি গঠন করা হয় এই সমস্যার সমাধান করার জন্য। কিন্তু সমস্যার সমাধান না হওয়ার কারণে 1998 সালের জুলাই মাসে এই বিষয়টি সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে এই কেসটিকে ফরওয়ার্ড করা হয়। এবার আলোচনা করব কাবেরী নদী নিয়ে। কাবেরী নদী সৃষ্টি হয়েছে কর্ণাটকের পশ্চিমঘাট পর্বতের যে ব্রহ্মগিরি রেঞ্জ, সেই রেঞ্জের তালা কাবেরী থেকে এই কাবেরী নদী সৃষ্টি হয়েছে। এই কাবেরী নদীকে বলা হয় দক্ষিণা গঙ্গা বা দি গঙ্গা অব দি সাউথ অ্যাজ পার হিন্দু মিথোলজি। এখানে আমি প্রথমে স্লাইডেই বলেছিলাম যে কাবেরীকে কখনো বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা, কখনো গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। তো এক্ষেত্রে কিছু কনফিউশন তৈরি হতে পারে। গোদাবরী নদীকে তার যে আয়তন, সেই বিষয়ের উপর ভিত্তি করে তাকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। কাবেরী নদী যেটি, সেই কাবেরী নদীর কিন্তু কিছু হিন্দু মিথোলজিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেই ব্যাকগ্রাউন্ডে বিষয়টি জেনে রাখা দরকার। বিষ্ণু মায়া বলে ব্রহ্মার কন্যা ছিলেন, যিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন কাভেরা মুনির কন্যা হিসেবে। এই কাভেরা মুনির কন্যা হিসেবে জন্মগ্রহণ করার পরে তার নাম হয় কাবেরী। কাবেরী তার পিতা যে কাভেরা মুনি, তার মোক্ষ লাভ করার যাতে সুবিধে হয় তার জন্য এই কাবেরী নিজেকে নদীতে রূপান্তরিত করে, এবং সেই নদীতে স্নানের ফলে সমস্ত যে অপরাধ বা দোষ ত্রুটি সেগুলো বিলীন হয়ে যাবে বলে মিথোলজিতে উল্লেখিত হয়েছে। এবং এটি মিথোলজিতে উল্লেখিত হয়েছে যে বছরের একটি সময়ে, অর্থাৎ বছরে একবার, হিমালয়ের গঙ্গা কাবেরীর যে উৎস, সেই কাবেরীর উৎসতে গিয়ে তার যে জল, সেই জল দিয়ে কাবেরী নদীর যে অপরিচ্ছন্নতা মুক্তি করার জন্য গঙ্গা তার জল তার কাবেরীর উৎসে গিয়ে ছেড়ে দেয়, এবং তার ফলে বছরে একবার কাবেরী নদীর জল পরিচ্ছন্ন হয়ে যায়। এটি হিন্দু মিথোলজিতে বলা হয়েছে। যেহেতু কাবেরী নদীর যে জল, সেই জলের দ্বারা পাপ মোচন ঘটে, এবং গঙ্গা নদী, উত্তর ভারতের যে গঙ্গা নদী, সেই গঙ্গা নদীর জলও যেহেতু পবিত্র হিসেবে ধরা হয়, যা পাপ মোচনের সহায়ক হিসেবে হিন্দু মিথোলজিতে উল্লেখ করা হয়েছে, এবং পক্ষান্তরে কাবেরী নদীর জলও সেই সমতুল যে বৈশিষ্ট্য বহনকারী হিসেবে মিথোলজিতে বলা হয়েছে বলেই কাবেরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা বা দক্ষিণা গঙ্গা বা গঙ্গা অব দি সাউথ। এখন আলোচনা করব লেন্থ নিয়ে। কাবেরী নদীর দৈর্ঘ্য 800 কিলোমিটার। বিফোর emptying into the Bay of Bengal, south of Kuddalore, Tamil Nadu, the river breaks into large number of distributaries, forming a wide delta called Garden of Southern India. অর্থাৎ তামিলনাড়ুর কুড্ডালোরের যে দক্ষিণ অংশ, সেই দক্ষিণ অংশে কাবেরী নদী বঙ্গোপসাগরে পতিত হয়, এবং পতিত হওয়ার সময় যে বদ্বীপ সৃষ্টি করে, সেই বদ্বীপটিকে বলা হয় গার্ডেন অফ সাউদার্ন ইন্ডিয়া। এই কাবেরী নদী সীমানা, সেই সীমানার উত্তর দিকে রয়েছে কৃষ্ণা এবং পেন্নার বেসিন, পূর্ব দিকে রয়েছে ইস্টার্ন ঘাট, দক্ষিণ দিকে রয়েছে ইস্টার্ন ঘাট, এবং পশ্চিম দিকে রয়েছে পশ্চিম ঘাট পর্বত। কাবেরী নদী যে বেসিন অঞ্চল, সেই বেসিন অঞ্চল নীলগিরি পর্বত দুটি ভাগে বিভক্ত করেছে। উত্তর দিকের যে বেসিন অঞ্চল সেটি কর্ণাটক প্লেটু, এবং উত্তর দিকে যে বেসিন অঞ্চল সেটি কর্ণাটক প্লেটু, এবং দক্ষিণ দিকে যে বেসিন অঞ্চল সেটি তামিলনাড়ু প্লেটু। এটি ব্রহ্মগিরি রেঞ্জ থেকে সৃষ্টি হওয়ার পরে কর্ণাটকের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে সেটি তামিলনাড়ু মধ্যে দিয়ে সেটি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই কর্ণাটকের প্রবাহ পথে কাবেরী নদী দুটি আইল্যান্ড সৃষ্টি করেছে বা দুটি দ্বীপ সৃষ্টি করেছে। একটির নাম শ্রীরঙ্গপত্তনম আর একটির নাম শিব সমুদ্রম। এই দুটি আইল্যান্ড তৈরি করেছে। এই শিব সমুদ্রম যে আইল্যান্ড, সেই শিব সমুদ্রম আইল্যান্ডে এই কাবেরী নদী শিব সমুদ্রম ফলস বা জলপ্রপাত সৃষ্টি করেছে। এই শিব সমুদ্রম জলপ্রপাত, যেটি এশিয়ার ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্ল্যান্ট, এই শিব সমুদ্রম জলপ্রপাতকে কেন্দ্র করে গড়ে উঠেছিল 1902 সালে। অপরদিকে তামিলনাড়ুতে যখন প্রবেশ করে, সেই তামিলনাড়ুতে প্রবেশ করার পরে সেটি হোগেনাক্কাল ফলস তৈরি করে বা জলপ্রপাত সৃষ্টি করে। এই তামিলনাড়ুতে
মেত্তুর ড্যাম দেওয়া হয়েছে এই নদীর উপরে। এর মেত্তুর ড্যাম দেওয়ার পরে যে রিজার্ভার তৈরি করা হয়েছে সেই রিজার্ভার নাম স্ট্যানলে রিজার্ভার। কাবেরী নদী যখন প্রবাহিত হয় তখন যে প্রসারিত গিরিখাতের মধ্যে দিয়ে প্রবাহিত হয় সেই প্রসারিত গিরিখাতটির নাম মেকেডাটু বা গোটস লিপ বলা হয়, যেটি কর্ণাটকে অবস্থিত। এছাড়া কাবেরী নদীর যে বেসিন অঞ্চল সেটি সাধারণত রেড সয়েল দ্বারা গঠিত হয় এবং অ্যালুভিয়াল সয়েল সাধারণত ডেল্টা যে অঞ্চল কাবেরীর সেই ডেল্টা অঞ্চলে অ্যালুভিয়াল সয়েল দেখা যায়, বাকি বেসিন অঞ্চল রেড সয়েল দ্বারা তৈরি হয়েছে। কাবেরী নদীর যে উপনদীগুলি রয়েছে তার মধ্যে লেফট ব্যাংক উপনদী অর্থাৎ বাঁদিক থেকে যেগুলো এসে মিলিত হয়েছে সেটির নাম হারাঙ্গি, হেমাবতী, শিমশা, অর্কবতী। রাইট ব্যাংক ট্রিবিউটারির মধ্যে লক্ষ্মণ তীর্থ, কব্বিনী, সুবর্ণবতী, সুবর্ণবতী, ভাবিনী, নইল এবং অমরাবতী। এগুলির মধ্যে হেমাবতী সৃষ্টি হয়েছে কর্ণাটকে যে পশ্চিমঘাট পর্বত রয়েছে সেই পশ্চিমঘাট পর্বত থেকে। শিমশা সৃষ্টি হয়েছে কর্ণাটকের দেবনারায়ণ দুর্গ হিল থেকে। অকরাবতী সৃষ্টি হয়েছে নন্দী হিলস কর্ণাটক থেকে। এই অকরাবতী নদীর সৃষ্টি করেছে চুঞ্চি ওয়াটারফলস। এছাড়া এর দুটি রিজার্ভার এই নদীকে কেন্দ্র করে গড়ে তোলা হয়েছে। একটার নাম হচ্ছে হেসারাঘাট্টা, টিপাগন্ডানাহালি। অপরদিকে লক্ষ্মণ তীর্থ সৃষ্টি হয়েছে ইরুপ্পু ফলস সৃষ্টি করেছে। অপরদিকে লক্ষ্মণ তীর্থ কেরলে ইরুপ্পু ফলস থেকে সৃষ্টি হয়েছে। কাবিনী নদী যেটি বা কাব্বিনী নদী যেটি সেটি সৃষ্টি হয়েছে কেরলের পাকরাম থালাম হিলস থেকে, যেটি কুরুভা আইল্যান্ড এই নদী প্রবাহপথে তৈরি করেছে। সুবর্ণবতী নদীটি যেটি নাসরুর ঘাট রেঞ্জ থেকে তৈরি হয়েছে, যেটি কর্ণাটকে অবস্থিত। নইল নদী যেটি সেটি অন্য নাম কাঞ্চি নদী, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। এটি ভেল্লিনগিরি হিলস থেকে সৃষ্টি হয়েছে। অমরাবতী যেটি অপর নাম পূর্ণামী, সেটি মানজামপট্টি ভ্যালি থেকে সৃষ্টি হয়েছে, যেটি আন্নামালা এবং পালানি হিলসের মধ্যবর্তী পর্বতের মধ্যবর্তী একটি উপত্যকা অঞ্চল, যেটি কেরলে অবস্থিত। এই অমরাবতীটি কাবেরী নদীর লংগেস্ট ট্রিবিউটারি। কাবেরী ওয়াটার ডিসপিউট, কাবেরী রিভার ওয়াটার ডিসপিউট। এই কাবেরী নদীর জলকে কেন্দ্র করেও চারটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বিতর্ক দেখা দিয়েছিল। তার মধ্যে তামিলনাড়ু, কর্ণাটক, পন্ডিচেরি বা পুডুচেরি এবং কেরল, এই চারটি যে স্টেট এবং যে ইউনিয়ন টেরিটরি, এদের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল কে কতটা জলের অধিকারী সেই বিষয় নিয়ে। এবং তামিলনাড়ুর আবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় সরকার কাবেরী ওয়াটার ডিসপিউট ট্রাইব্যুনাল গঠন করে 1990 সালে। এবং এই ট্রাইব্যুনালের যে রায় সেইটা 2007 সালে প্রকাশিত হয়। কিন্তু সেই প্রকাশিত রায়ের বিরুদ্ধে তামিলনাড়ু এবং কর্ণাটক উভয়ই এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট 2018 সালে যে রায় প্রদান করে তাতে উল্লেখ করা হয় কর্ণাটক 284.75 টিএমসি ফিট জল পাবে, তামিলনাড়ু পাবে 404.25 টিএমসি ফিট জল, কেরল পাবে 30 টিএমসি ফিট জল এবং পুডুচেরি পাবে 7 টিএমসি ফিট জল। পেন্নার নদী, পেন্নার নদী কর্ণাটকের নন্দী হিলস থেকে সৃষ্টি হয়েছে। দৈর্ঘ্য 597 কিলোমিটার। এটি যখন কর্ণাটক দিয়ে প্রবাহিত হয় তখন যে তিনটি নদী এতে মিলিত হয়েছে তার নাম কুমুদাবতী নদী, জয়ামঙ্গলী নদী এবং চিত্রাবতী নদী। অন্ধ্রপ্রদেশে মিলিত হয়েছে বগ্গেরু এবং বীরাপেরু এই দুটি নদী। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে প্রবাহিত হওয়ার পরে সেটি বে অফ বেঙ্গলে গিয়ে পতিত হয়েছে। আজকে এই দক্ষিণ ভারতের নদীগুলো নিয়ে আলোচনা করা হলো। অর্থাৎ প্রথম দিন আমি আলোচনা করেছিলাম উত্তর ভারতের যে নদ নদীগুলো রয়েছে সেগুলো নিয়ে। সেকেন্ড ভিডিওতে আলোচনা করেছিলাম পূর্ব ভারতের নদ নদী এবং মধ্য ভারতের নদ নদী নিয়ে। আজকে আলোচনা করলাম দক্ষিণ ভারতের নদ নদী নিয়ে, অর্থাৎ পুরো নদীর যে
টপিক যেটি ডাব্লিউবিসিএস পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ, সেটি প্রিলিমস বা মেন্স যে ক্ষেত্রেই হোক না কেন।